স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, আমি গতদিন তোমাদের আসলে আমি আগে বলছিলাম এই কোর্সটা আমি আগে পড়াই নাই। এই কোর্সটা আগে বেশ কয়েকজন স্যাররা পড়িয়েছেন মানে কন্টিনিউয়াসলি আমাদের, এবং কোর্সের ম্যাটেরিয়াল গুলো আমি মাত্র আসলে রিভিউ করলাম গতকালকে। সো আমার কাছে মনে হচ্ছে তোমাদের আসলে দুটো বই ফলো করছে, একটা হচ্ছে লিভিংস্টোনের, একটা নিউম্যানের। এবং যে সিলেবাসটা কভার করা হয়েছে এর আগেও লাস্ট সুদীপ্ত পড়িয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের 90% যেটা পড়ানো হচ্ছে এই কোর্সে গত 2-3 বছর ধরে, এটা আসলে আমাদের সিলেবাসের সাথে যায় না। হ্যাঁ, সিলেবাসের সাথে যায় না, কারণটা হলো আসলে বেসিক্যালি সিলেবাসে খুব ছোট কিছু টার্ম দেওয়া থাকে। একাডেমিক কাউন্সিল থেকে আমাদের যে সিলেবাস গুলো পাস করা হয়ে থাকে ওখানে জাস্ট লেখা আছে এভাবেই, ধরো এই কোর্সের মধ্যে আছে মেটাল, ফিজিক্যাল প্রপার্টিজ, কন্ডাক্টিভিটি, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, অপটিক্যাল ম্যাটেরিয়ালস, অপটিক্যাল প্রপার্টি, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, সফট ম্যাগনেট, হার্ড ম্যাগনেট, প্যারাম্যাগনেট, ডায়াম্যাগনেট, ফেরোম্যাগনেট, ইনসুলেট, সুপার কন্ডাক্টর, এভাবে। বুঝা গেছে? তো সিলেবাসটাকে এইভাবে ডিফাইন করা। সো বেসিক্যালি তুমি এটাকে যেদিকে ইচ্ছা নিতে পারো। সো তোমরা এখন পর্যন্ত যতটুকু ইকুয়েশন নিয়ে দেখতেছো এটা আসলে এই কোর্সের তুলনায় এখনো কিছুই না। এই ইকুয়েশনটা টোটালি কোয়ান্টাম বেসড, কমপ্লিটলি ইকুয়েশন বেসড। আমি যতটুকু তোমাদের মিনিং বোঝানোর চেষ্টা করেছি দুইটা লেকচারে, বেসিক্যালি আসলে এই কোর্সটা যেভাবে ডিজাইন করা হচ্ছে এখানে বোঝার খুব বেশি কিছু নাই। হ্যাঁ, শুধুই তোমরা লিভিংস্টোনের বইটা নামালেই দেখতে পারবা, ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস। বইটাতে আসলে আমাদের ম্যাটেরিয়াল সায়েন্টিস্টদের বোঝার মতো করে কিছুই লেখা হয় নাই। আমি তোমাদের একটু দেখালে তোমরা বুঝতে পারবা লিভিংস্টোনের বইটা আসলে। আমি তোমাদের সাথে শেয়ার করছি লিভিংস্টোনের বইটা। সো এই বইটা আমরা ফলো করছি, ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ অফ ইলেকট্রনিক প্রপার্টিজ অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, লিভিংস্টোনের। সো এই বইটাতে যেটা আমরা ইউজুয়ালি আমরা 1 থেকে 9টা অধ্যায় চ্যাপ্টার এখান থেকে ফলো করি। তুমি যে চ্যাপ্টার গুলো দেখি, দেখো যে 9টা চ্যাপ্টার এখানে আছে, এই চ্যাপ্টার গুলো এখন ফলো করছি। এটা কন্ডাক্টরস এন্ড রেজিস্টার্স, দেন আসছে উইন্ডোজ, ডোরস এন্ড ট্রান্সপারেন্ট ইলেক্ট্রোডস, optical properties of conductor, insulator and capacitor, lenses and optical fiber, inductors, electromagnet and permanent magnet, superconductor magnet, elasticity spring, এখানে লাইট পার্টিকেল আর পিরিয়ডিক টেবিল। আরেকটা বই থেকে নিউম্যানের বই থেকে দুটো চ্যাপ্টার পড়ানো হয়, ওই দুটো হচ্ছে বেসিক্যালি কোয়ান্টাম থিওরি নিয়ে। এবং এখানে এই সিলেবাস গুলি তোমাদের পড়ানো হচ্ছে গত কয়েক বছর ধরে। আমি যে এখানে চ্যাপ্টার ম্যাগনেটটা একটু দেখি, চ্যাপ্টার 5, 6 এ, চ্যাপ্টার 5 এবং 6 এ ম্যাগনেট আছে, 269। ওখানে একটু যাই, তুমি দেখতে পাচ্ছ সেটা? Yes, sir. স্যার আমরা যদি ম্যাগনেটে যাই, এটা হচ্ছে ম্যাগনেটের চ্যাপ্টার, ঠিক আছে? ম্যাগনেটে গেলাম কারণ ম্যাগনেট সম্পর্কে তোমাদের কিছু হলো আইডিয়া আছে। তো এটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেটে ওরা কি পড়াচ্ছে দেখো, ওরা বিভিন্ন রকম ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন, এনার্জি পার ভলিউম। ইকুয়েশন আমি 11 12 পড়েছি, তার সমস্যা মানে ম্যাগনেটিক ফিল্ডের গুলো অলমোস্ট সিমিলারলি পড়েছি, কিন্তু এমটি ইন্ডাকশন, এক্সপ্লেনেশন জানি না স্যার অনেক ক্ষেত্রেই। তারপরে এই যে আমাদের রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্ট্যান্স, সেগুলো কিভাবে মেজার করা হয়। সো এই যে ম্যাগনেটের চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, তোমাদের এখানে কি মনে হয় যে এই চ্যাপ্টারে কি মিসিং আছে বা কি সমস্যা আছে? জাস্ট দেখে কি মনে হয় এখানে বলো। এখানে স্যার ম্যাগনেটিজমের একদম কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্লেনেশন মিসিং আছে। মানে একটা ম্যাটেরিয়াল, ধরুন একটা মেটাল কেন ম্যাগনেটিক হবে, কেন ম্যাগনেটিক হবে না, কেন কিছু কিছু মেটালের মধ্যে ফেরোম্যাগনেটিক ডোমেইন ফর্ম করে, কিছু কিছু মেটালের মধ্যে করে না, ডোমেইন এটা ওয়ালের নেই। কনসেপ্ট তো আছে মনে হয়। হ্যাঁ, ডোমেন অনেক কিছু কনসেপ্ট আছে। মানে এই বইটাতে যে কাজটা মেইনলি করেছে, যেমন এখানে কিন্তু দেখা যায় ম্যাগনেটের চ্যাপ্টার শেষ, এখানে তোমার প্যারাম্যাগনেট, ডায়াম্যাগনেট, ফেরোম্যাগনেট, অ্যান্টিফেরোম্যাগনেটিজম, এগুলো সম্পর্কে ডিটেইল আসার প্রয়োজন ছিল এই কোর্সটায়। বুঝা জি স্যার, গেছে? এখানে কারণ তুমি ফেরোম্যাগনেটটাই বেশি। এখানে ওরা হচ্ছে জাস্ট একটা ম্যাগনেটের কিছু ইলেকট্রিক্যাল প্রপার্টি, এবং অন্যান্য চ্যাপ্টারও পরেরটা মনে হয় তোমার ইনসুলেটর চ্যাপ্টার। হ্যাঁ, ওরা ফুললি ইকুয়েশন বেসড করেছে, জাস্ট মানে যারা তোমার যেটা ইলেকট্রিক্যাল বা ফিজিক্সের কাজে বেশি লাগে অন্যদিকে বইটা। হ্যাঁ, এবং সিলেবাসের মধ্যে আমি বললাম যে ম্যাগনেটিজমের যে বেসিক যে জিনিসগুলো, তারপর তুমি স্ট্রাকচারে চলে যাবে, ক্রিস্টাল স্ট্রাকচারে,
যেমন স্পাইনাল স্ট্রাকচার, ইনভার্স স্পাইনাল স্ট্রাকচার, ওই স্ট্রাকচার গুলো কেন ম্যাগনেসিয়াম শো করে, নিকেল দিয়ে ডোবাল্ট করলে ম্যাগনেটিক বাড়বে না কোবাল্ট দিয়ে করলে বাড়বে, কিভাবে আমি ম্যাগনেসিয়াম ক্যালকুলেট করব, ওইসব জিনিসের আসলে কিছুই নাই। পুরো সিলেবাসটাই পড়ানো হয়ে যাবে। সুপার কন্ডাক্টর শুরুই করছে কি দিয়ে? সুপার কন্ডাক্টর শুরুই করছে কিছু ইকুয়েশন দিয়ে, ইকুয়েশন থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ইকুয়েশন তো পড়তেই হবে। কিন্তু ম্যাটেরিয়াল সায়েন্সের সাইড থেকে সুপার কন্ডাক্টিভিটি বোঝার জন্য যে ক্রিস্টাল স্ট্রাকচার বোঝা বা সেখানে গিয়ে প্রপার্টি কিভাবে কন্ট্রোল করবে, সেগুলোর কিছুই নাই। এখানে আমাদের ফিজিক্স বেস অ্যাপ্রোচের মধ্যে আমাদের ইকুয়েশনের বেসটা খুবই মিসিং, কেননা কোয়ান্টাম মেকানিক্স এর অনেক থিওরি হয়তো আমরা বুঝি না, মানে এর ফিলোসফিটাই আমরা গ্রাস্প করতে পারি না, এজন্য আমাদের হয়তো ম্যাথমেটিক্স দিয়ে বুঝতেও প্রবলেম হচ্ছে। ইনফ্যাক্ট স্যার আমি বোধহয় 2-1 আপনাকে জিজ্ঞেসই করেছিলাম যে আয়রন বিসিসি অবস্থাতে কেন ম্যাগনেট হয়, এফসিসি অবস্থাতে কেন হয় না, তখন স্যার যেরকম সদুত্তর বাহিনী এ কোর্সেও মনে হয় না খুব সহজে পাবো বলে মনে তো হচ্ছে। এখন সমস্যা হয়ে গেছে, এই কোর্সটা পড়ানো হচ্ছে গত কয়েক বছর যাবতীয় এইভাবে, মেনলি জুনিয়ররা পড়াচ্ছে, আমাদের লেকচারার পড়িয়েছে, সিনিয়ররা কেউ পড়ায়নি এই কোর্সটা। সো আমার মনে হয় এটা আমরা আসলে অন্য বই টার্গেট করে, আমি একটু দেখছি অলরেডি, আমরা বই নিউম্যান বা আসলে ফলো করবো না, আমি নেক্সট উইকে তো অন্য কোনো বই চেষ্টা করবো। নিউম্যান অথবা লিভিংস্টোন ফলো করে খুব একটা লাভ নাই আমাদের টপিক ওয়াইজ। তাহলে সো স্যার তাহলে স্যার কোন বইটা নিতে পারেন? আমি আমি বলবো যে রবার্ট রেজনিক এবং আইসবার্গের বইটা একটু ইউজ করতে পারেন। রেজনিক এন্ড আইসবার্গ, এটা আমার বোধহয় কাছে কোয়ান্টাম থিওরি অফ অফ অ্যাটমস, মলিকিউল, সলিডস এটসেট্রা। আমার এছাড়া তোমার তোমার কোনো সাজেশন থাকলে তুমি মেইল করতে পারো, নো প্রবলেম। বাট আমার ওকে স্যার। বেসিক্যাল কনসেপ্ট হলো তোমাদের কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজ এর কোনো কোর্স, তোমাদের এটা কি কোর্সের নাম কি? আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস, রাইট? ইয়েস স্যার। তো এই কোর্সটা অ্যাডভান্স লেভেল নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, বোঝা গেছে? তুমি যেটা কোয়ান্টাম থিওরি বা ইকুয়েশন বেসড যদি চাই, সেটা যদি মাস্টার্স লেভেলে অ্যাডভান্স ফিজিক্যাল প্রপার্টিজে হয় তখন সম্ভব, ঠিক আছে? আমাদের আন্ডারগ্রেডে ফার্স্ট কোর্স হিসেবে অ্যাডভান্স ফিজিক্যাল প্রপার্টিজে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আমি কিন্তু চাইলেও এই কোর্সে তোমার কোয়ান্টাম মেকানিক্স, যেমন আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর যে থিওরি গুলো আছে, বিশেষ করে তোমার যে কোয়ান্টাম ওয়েল বা সেগুলোর যে থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন গুলো, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো, তারপরে সেগুলো সলিউশন গুলো, ওগুলো আমি করিয়ে তোমাদের কি লাভ? হয়তো তোমরা একজন দুজন ইন্টারেস্ট পেতে পারো, বাট তোমাদের প্রফিটটা কোথায় ওইটা পড়ে আন্ডারগ্রেড হিসেবে? কারণ আন্ডারগ্রেড এবং মাস্টার্সে তো কোর্সে পার্থক্য আছে, আমরা তো চাইলেই যে কোনো কিছু পড়াতে পারি না, রাইট? বোঝা গেছে? তো আমি যদি ইকুয়েশন বেস দিয়ে তোমাকে কোয়ান্টাম থিওরি অনেক ডিটেইলে নিয়ে যাই, আমি যদি তোমাকে অ্যাটমিক এনার্জির, সরি ভাইব্রেশন, থার্মাল এনার্জি গুলো, ওগুলো কিভাবে কোয়ান্টাম ইয়ের সাথে যায়, ওই থিওরি গুলোতে যাই, কিন্তু তোমরা তো ফিজিক্যাল প্রপার্টিজ গুলোই পড়ো নাই। তোমাদের কোনো কোর্সে কি কভার করেছে অপটিক্যাল প্রপার্টিজ এর ডিটেইলস, যেমন অ্যাবজর্পশন, রিফ্লেক্টেন্স, ট্রান্সমিটেন্স, না স্যার, এগুলো তারপরে অ্যাটমিক এক্সপ্লেনেশন ইন ডিটেল মোটেও দেওয়া হয়নি। বা প্রপার্টি গুলো নিয়েও কি ডিটেল বলা হয়েছে? রিফ্লেকটিভ ইন্ডেক্স, এগুলো ম্যাটেরিয়ালে কোন প্রপার্টির উপর ডিপেন্ড করে, ক্রিস্টালিটি বাড়লে রিফ্লেকটেন্স বাড়বে কিনা, ক্রিস্টালিটি নো স্যার। কমলে ব্যান্ড গ্যাপ বাড়বে কমবে কিনা, অথবা ইলেকট্রিক্যাল প্রপার্টিতে গেলে ক্রিস্টাল স্ট্রাকচার কিভাবে কন্ডাক্টিভিটি করে, তো ওই জিনিসগুলো তো আমাদের ফিজিক্যাল প্রপার্টিতে নাই বেসিক্যালি, বোঝা যাচ্ছে? বা ইয়েস সুপার স্যার। কন্ডাক্টরের থিওরি গুলো কি, আমরা তো আগে ম্যাটেরিয়াল সাইড থেকে সুপার কন্ডাক্টর থিওরি শিখতে হবে, ইয়েস স্যার। তাই না? যেমন কন্ডাক্টিভিটিতে আমরা একটু দেখেছি, সো সুপার কন্ডাক্টরের থিওরিটা কি আসলে আমি তো ইকুয়েশন পরে দেখবো। তো এই জিনিসগুলো চিন্তা করে আমার মনে হয় আমরা কোর্সটাকে আন্ডারগ্রেড লেভেলে আনা প্রয়োজন। এই কোর্সটা আসলে অনেকটা ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, সে কারণে আমাদের জিনিসটা একটু স্লো হয়ে যাবে, যেহেতু নিউ ম্যাটেরিয়াল প্রিপেয়ার হবে। একটা জিনিস বলছি তোমাদের, গতকালকে পড়াচ্ছিলাম, সুমিতের সাথে কথা হচ্ছিল যে হিট নিয়ে, যে হিটের কারণে আমরা কিভাবে ইয়ে জেনারেট করতে পারি, রাইট? হিটটাকে ইউটিলাইজ করে আমরা মানে হচ্ছে থার্মাল ভাইব্রেশনটাকে কাজে লাগিয়ে একটা ভালো কন্ডাক্টিভিটি পেতে পারি কিনা, তাই না? গতকালকে আমি বলছিলাম কথাটা। ইয়েস স্যার। সো বেসিক্যালি আমি চিন্তা করলাম যে এটা আসলে তোমাদের অ্যাডভান্স কোর্স, ওই জায়গায় আমরা ঢুকতে পারি না। আমি তোমাদের কাইনেটিক্স এর কথা বলছিলাম। কাইনেটিক্স এ আমাদের এটাকে কি বলে, সিবেক ইফেক্ট এটাকে বলে। সিবেক বা পেলশিয়ার হ্যাঁ, এরকম ওখানে কিছু কথা একটা জিনিস দেখা যায় যে দুটো ডিফারেন্ট, একটা ওয়্যারের দুইটা ওয়্যার না হলো সেম ম্যাটেরিয়ালের, ওই দুই জাংশনে যদি তুমি দুই পাশে হিট ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্স করে, এক পাশে T1 এক পাশে T2, তাহলে ওই টেম্পারেচার ডিফারেন্সের কারণে কিন্তু ভোল্টেজ গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়, এবং ভোল্টেজ গ্রেডিয়েন্ট ক্রিয়েটের কারণে কিন্তু আমরা কারেন্ট ফ্লো পাই, বোঝা ইয়েস গেছে? স্যার। তার মানে আমরা যে খালি অ্যাক্রস দা জয়েন্ট ভোল্টেজ দিলে কারেন্ট পাই তা না, আমি যদি একটা ইয়ের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স না করে কারেন্ট টেম্পারেচার ডিফারেন্স তৈরি করি, তাহলেও কিন্তু আমরা কারেন্ট পাই। কিন্তু স্যার জুল ইফেক্টটা হচ্ছে নন ডিসিপেটিভ, আর স্যার বলছেন যে পেলশিয়ার এফেক্ট বা সিবেক ইফেক্ট এগুলো, সরি পেলশিয়ার সিবেক এগুলো নন ডিসিপেটিভ, কিন্তু জুল ইফেক্ট ওটা হচ্ছে স্যার ডিসিপেটিভ।
না ঠিক আছে, আমি সেখানে যাচ্ছি না এখন। আমি শুধু তোমাদের বলছিলাম যে আমরা টেম্পারেচার গ্রেডিয়েন্টের মাধ্যমে কিভাবে কারেন্টটাকে নিয়ে আসতে পারি। জি স্যার, হ্যাঁ, সেটা ওখানে সম্ভব। কাইনেটিক্সে গেলে আমরা দেখতে পাই আর কি। তো যাই হোক, আমি কিন্তু আজকের, হ্যাঁ বলো। কিন্তু স্যার অ্যাকচুয়ালি আমরা যখন যখন ইলেকট্রিক্যাল থেকে থার্মাল এনার্জি কনভার্ট করি সেটা ফুল কনভার্সন পসিবল, কিন্তু আমরা যখন থার্মাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করি তখন না, ওটা ওটা টু মাচ ইফেক্টিভ না, ওটা টু মাচ ইফেক্টিভ না। ওটা হচ্ছে আসলে জাস্ট আমরা, শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. হ্যাঁ, ওটা ওটা টু মাচ ইফেক্টিভ না। সুমি যেটা বলছে যে আমরা ইলেকট্রিক্যাল থেকে যেভাবে থার্মাল পারি, থার্মাল থেকে ইলেকট্রিক্যাল পাই, কিন্তু সেটা দিয়ে আমরা সরাসরি ইলেকট্রিসিটি ডেভেলপের জন্য করি না। ওটা আমরা করি আসলে বিভিন্ন সময় ইফেক্ট বোঝার জন্য। আমরা অনেক সময় দেখতে পাই টেম্পারেচার গ্রেডিয়েন্ট হলে একটা ইলেকট্রিক চার্জ ফ্লো করছে, সেটাকে বোঝার জন্য আমরা ওই ইফেক্ট গুলো নিয়ে মেনলি কাজ করি, বাট ওই প্রক্রিয়া আমরা কারেন্ট ডেভেলপ করি না। আচ্ছা, সো আমরা আজকের লেকচারটা শুরু করি। আমাদের অল্প কিছু অংশ বাকি আছে, এরপর আমরা দেখবো কি করা যায়। প্রয়োজন একটু স্লো যেতে হবে। যেখানে একটা ম্যাথ ছিল কতদিন লাস্টে, আমরা ইকুয়েশন পর্যন্ত দেখেছি কতদিন। Conductor has a conductivity of 5.92 10⁷ siemens per meter. এটা একটা monovalent, 1 free electron per atom and Sir, has an দেখা যাচ্ছে না স্লাইড। স্লাইড দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? Yes, sir. সরি স্যার, ইন্টারনেটের কারণে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম একটু আগে। সো কন্ডাক্টরের এখান থেকে শুরু করছি আমরা আজকে। কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি 5.92 10⁷ siemens per meter। এটা একটা monovalent, অ্যাটমিক ভলিউম দেওয়া আছে, ইলেকট্রন মোবিলিটি, কলিশন টাইম, মিন ফ্রি পাথ, ইলেকট্রন ভেলোসিটি, এগুলো ক্যালকুলেট করতে বলছে। এগুলো সব স্টেট ইকুয়েশন, যে সেই ইকুয়েশনগুলোতে বসিয়ে দিলে হয়। ঠিক আছে, যে ইকুয়েশনগুলো আমরা পড়েছি ওগুলো বসিয়ে দিলে হবে। এখানে একটা জিনিস ছোট খেয়াল করার মতো বিষয় আছে, যেটা হলো যেমন 1 ফ্রি ইলেকট্রন পার অ্যাটম, এটা হচ্ছে মনোভ্যালেন্ট। তোমরা ডিটেল দেখলে দেখবা যে বলে যে আমাদের যে ওমস ল যেটা আমরা ইউজ করছি, সে আসলে মনোভ্যালেন্ট এবং ট্রাইভ্যালেন্টের ক্ষেত্রে যতটা ইফেক্টিভ, ডাইভ্যালেন্ট এলিমেন্টস গুলোর ক্ষেত্রে ততটা ইফেক্টিভ না। হ্যাঁ, ডাইভ্যালেন্ট ইফেক্টিভ ক্ষেত্রে তার এস্টিমেশনটা আমাদের এম্পিরিক্যাল বা এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে মাচ ভেরিয়েশন শো করে। এটা একটা মনোভ্যালেন্ট এলিমেন্টের ম্যাথ দিয়েছে ওরা, যে সেখানে দেখে মনে পড়লো এটা, যে এটা মনোভ্যালেন্ট এবং ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল গুলোর জন্য খুব ইফেক্টিভলি সে ক্যালকুলেট করতে পারে থিওরি প্রপার্টি গুলোকে। কিন্তু আমরা যদি এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখি, তাহলে ডাইভ্যালেন্ট এলিমেন্টস গুলোর ক্ষেত্রে সেটা খুব একটা সঠিক না। যেমন হলের একটা বিশাল শর্টকামিং এটা, সেটা হচ্ছে যে আমি অত হল পড়াইনি এখনো। আমরা জানি কি মেটালের ক্ষেত্রে আমাদের কন্ডাক্টিভিটি ক্যারিয়ার চার্জটা কি মেইনলি বলতো? ইলেকট্রন, তাই না? ইয়েস স্যার। Yes, sir. ইলেকট্রন। কিন্তু ডাইভ্যালেন্টের ক্ষেত্রে হল ইফেক্ট মেজার করলে সে মাঝে মাঝে শো করে কিছু কিছু ম্যাটেরিয়াল ক্ষেত্রে যে আমাদের চার্জ ক্যারিয়ার নাকি হোল। বেসিক্যালি যেটা সরাসরি ট্রু না, ইলেকট্রন হোল বিহেভিয়ার শো করে মাঝে মাঝে কারেন্ট, কিন্তু বেসিক্যালি ট্রু না। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তো আমরা জানি যে হোল অনেক সময় ডমিনেন্ট ক্যারিয়ার হয়। হ্যাঁ, ইলেকট্রনের চেয়ে হোলটা অনেক সময় হয়, কিন্তু মেটালের ক্ষেত্রে হয় না। তো ডাইভ্যালেন্টের ক্ষেত্রে দেখা যায় যে হল ইফেক্ট যখন আমরা মেজার করি, তখন এই মিস্টেকটা হয় ডাইভ্যালেন্টের ক্ষেত্রে। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আমি আসলে এত ডিটেইলে যেতে আগ্রহী না, কারণ আমার মনে হয় যে এই জিনিসগুলো তোমাদের জেনে এতটা লাভ নাই এই লেভেলে। হোয়াটএভার। সো কন্ডাক্টিভিটি নিয়ে আমরা আজকে একটু বলছি যে আমরা দেখেছি যে কন্ডাক্টিভিটি ডিপেন্ড করে কিসের উপর? টেম্পারেচারের উপর, মাইক্রোস্ট্রাকচারের উপর, অ্যালয়িং এর উপর। আজকের ক্লাসে আমরা মেইনলি কি শিখবো? আজকের ক্লাসে আমরা মেইনলি শিখবো যে আমরা দেখেছি সিগমা ইকুয়াল টু এনই ইনটু মিউ ই। আমরা দেখেছি দুটো ম্যাটেরিয়াল প্রপার্টি, একটা হচ্ছে চার্জ ক্যারিয়ার, একটা হচ্ছে কি ক্যারিয়ারের মোবিলিটি। এই দুইটা জিনিস। এখন এই দুটো জিনিস আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি এবং এই দুটো মেজার করতে পারি, এবং এই দুটো জিনিস কিভাবে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি গুলোকে কন্ট্রোল করে, সেটা আমরা দেখবো। সো এখানে যেটা লেখা হচ্ছে হল কারেন্ট, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ যে একটা রিবনের মতো ম্যাটেরিয়াল আছে। এই রিবনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে লেফট থেকে রাইটে। ক্লিয়ার? লেফট থেকে রাইটে। প্রথমে রাইট সাইডের ছবিটা দেখো। রাইট সাইডের ছবিতে আমি ধরে নিচ্ছি যে আমার চার্জ হচ্ছে পজিটিভ। আমরা যদি রাইট হ্যান্ড রুলে যাই, আমি এটাকে ফোর্স ধরি, না ফোর্স কারেন্ট ফিল্ড, ঠিক আছে, হ্যাঁ ফোর্স কারেন্ট ফিল্ড। তাহলে আমরা যদি রাইট হ্যান্ড রুলে দেখি,
তাহলে তোমরা বের করতে পারবা যে সিম্পল বিষয় যে ফোর্স কারেন্ট ফিল্ড। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, রাইট হ্যান্ড রুলে আমরা দেখতে পাচ্ছি যদি একটা কারেন্ট প্লাস জে ফ্লো করছে আর পারপেন্ডিকুলারলি একটা ম্যাগনেটিক ফিল্ড বি দেওয়া হচ্ছে, আমরা জানি কি একটা কারেন্ট আর একটা যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ফোর্স কাজ করে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, সেই ফোর্সটা হচ্ছে কিউ ভিডি ইনটু বি। সো এই ইকুয়েশন গুলোর কিন্তু অনেক ডিটেল ডেরিভেশন বইতে আছে, যেগুলো আমাদের কোনো কাজেই লাগবে না এই মোমেন্টে। হ্যাঁ, আমার জানা দরকারটা কি? আমার জানা দরকার হচ্ছে কনসেপ্টটা বোঝা দরকার। ইকুয়েশন তোমরা ইজিলি সলভ করতে পারবা। আমার কনসেপ্টটা বোঝা দরকার যে এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে কি ফোর্স তৈরি করলো এবং সেই ফোর্স দিয়ে আমি কি বুঝতে পারবো, রাইট? বা এই ফোর্স থেকে আমি কি বের করতে পারি। আমার ইকুয়েশনটা জানলেই হবে। এই লেভেলে এসে আমার ইকুয়েশন ডিরাইভ করা বা মুখস্থ করে রাখা বা পরীক্ষা হলে লেখার কোনো মানে নেই। ঠিক আছে, আমার বোঝা দরকার যে ইকুয়েশন গুলো ডেরিভেশনের পরে ফাইনাল ইকুয়েশন যে ফর্মটা আসছে সেই ফর্ম থেকে আমি কি ইনফরমেশন পাচ্ছি বা সেটা আমার ফিজিক্যাল মিনিং কি দিচ্ছে এবং কি ক্যালকুলেট করতে পারবো। ওকে, সো সেখানে যদি আমরা যাই দেখি, দেখো এটা যদি কন্ডাক্টেন্স হয়, কারেন্ট ফ্লো করে, এটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে আমরা জানি যে থার্ড অ্যাক্সিসে একটা কি হবে, পারপেন্ডিকুলার একটা ফোর্স তৈরি হবে এবং সেই ফোর্সটা হচ্ছে ই কিউ ভিডি ইনটু বি। সো এই প্রুফে আমি আনা যায় না, এটা সিম্পল জিনিস অবশ্যই একদমই। সো এই ফোর্সটা যখন কাজ করছে তার ডিরেকশনটা কোন দিকে? আমরা যদি বলি ইনসাইড দ্য প্লেন অফ পেপার, আউটসাইড না বলে আউটওয়ার্ড না বলে প্লেনের পারপেন্ডিকুলার বা আমাদের কম্পিউটার স্ক্রিনের পারপেন্ডিকুলারলি ইনসাইডে দেখাচ্ছে। আমরা যদি লেফট সাইডের ছবিটা দেখি, এখানে কি কারেন্টের ফ্লো একই দিকে না? ইয়েস স্যার। ম্যাগনেটিক ফিল্ডও একই দিকে, ইয়েস স্যার। কিন্তু ভিডি ডিরেকশনটা দেখো অপোজিট হয়ে গেছে। ভিডি মানে বুঝছো, আমার অরিজিনাল চার্জ ক্যারিয়ারের ডিরেকশন। কারেন্ট ফ্লো একই, আমি ডান দিকে ধরছি, আমার চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ, এই জন্য ভিডিটা ডান দিকে। আমি লেফট ছবিতে ধরে নিচ্ছি আমার চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, সেক্ষেত্রে ভিডি হবে লেফট সাইডে, রাইট? কিন্তু কিন্তু ফোর্সের দিক কিন্তু একই রয়ে গেছে, খেয়াল করেছো? রাইট হ্যান্ড রুল অনুযায়ী কি তাহলে ফোর্স চেঞ্জ হয়ে যাবে না, যেহেতু চার্জ ক্যারিয়ার অপোজিট হয়ে গেছে? বোঝা যাচ্ছে? আমার ম্যাগনেটিক ফিল্ড একই দিকে আছে, কিন্তু কারেন্ট এখন লেফটের দিকে রাইটে চলে গেল, সরি রাইটের থেকে লেফটে চলে গেল। আগে ভাবছিলাম পজিটিভ ক্যারিয়ার, সে রাইটে যাচ্ছিল ভিডি, এই ছবিতে দেখা যাচ্ছে ভিডি লেফটে, কিন্তু আমরা দেখাচ্ছি যে মাল্টিপ্লিকেশনের ফলে যে কিউ ভিডি ডি পাচ্ছি তার ডিরেকশন কিন্তু একই। এই কথাটা বুঝতেছো? ইয়েস স্যার। এটা কেন হলো? এটা তো অপোজিট হয়ে যাওয়ার কথা, বিকজ ভিডি ঘুরে গেছে। এটা কারণ হচ্ছে আমাদের ইকুয়েশনটা হচ্ছে কিউ ভিডি বি, কিউর ভ্যালু হচ্ছে -e, সো কিউর মধ্যে একটা মাইনাস ঢুকে গেছে, যদিও ভিডি ডিরেকশন অপোজিট হয়ে গেছে, ফলে দুইটা মাইনাস থাকার কারণে এট দ্য এন্ড আমার ফোর্সটা আবার একই দিকে চলে আসছে। তার মানে তুমি যদি এমনি রাইট হ্যান্ড অ্যাপ্লাই করো তাহলে দেখবে কিউ ভিডিবিটা উল্টা দিকে আসতেছে, কিন্তু কিউর মধ্যে একটা মাইনাস ইলেকট্রন থাকার কারণে আবার একই দিকে চলে গেছে। বোঝা গেছে? এটা কিন্তু একটা কমপ্লিকেসি আছে, আমি ডিটেইলে যাচ্ছি না। সো বেসিক বিষয়টা হলো যে আমরা রাইট হ্যান্ড রুলের ডান পাশের ছবি থেকে দেখতে পাই যে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন একটা ফোর্স ক্রিয়েট করে, সেই ফোর্সটার ডিরেকশন যেটা থাকে, আমি যদি পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ চিন্তা করি, দুই ক্ষেত্রেই ফোর্সের ডিরেকশন একই থাকে, রাইট হ্যান্ড রুল অনুযায়ী চেঞ্জ হয় না। যদিও আমার ভিডির ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সে কারণে আমার রাইট হ্যান্ড রুল অপোজিট হয়ে যাবে। রাইট হ্যান্ড রুল ঘুরে যাওয়া মানে আমার ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুরবে না, কারণ ভেতরে একটা -e চলে আসতেছে। তার মানে একই দিকে ফোর্স কাজ করে, এবং এই ফোর্স যে কাজটা করে দেখো, যেমন ডান দিকের ছবিতে ফোর্সটা কি করে, চার্জ ক্যারিয়ার পজিটিভ না, পজিটিভ গুলাকে পুশ করে ওই পাশের সারফেসে নিয়ে গেছে এবং ইলেকট্রন গুলাকে রিপেল করে এই পাশের সারফেসে চলে আসছে। দেখতে পাচ্ছ? সো লেফট ছবিতে যদি আসি, এই ক্ষেত্রে যেটা হয়, নেগেটিভ চার্জ গুলোকে পুশ করে দূরের সারফেসে নিয়ে গেছে এবং কাছের সারফেসে রিপেল হয়ে পজিটিভ চার্জ চলে আসছে। তার মানে ডিরেকশন একই। যদি আমি বলি পজিটিভ চার্জ হচ্ছে এই ম্যাটেরিয়ালের ক্যারিয়ার, তাহলে সে পজিটিভ চার্জকে দূরের সারফেসে নিয়ে যাবে, আর যদি বলি নেগেটিভ চার্জ হচ্ছে ক্যারিয়ার, সে নেগেটিভ চার্জকে দূরের ক্যারিয়ারে নিয়ে যাবে, দূরের সারফেসে নিয়ে যাবে। বোঝা যাচ্ছে? সো যদি আমরা এভাবে নিয়ে যাই তখন কি হবে, তখন সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে, যেটাকে আমরা ইএইচ বলি, এটাকে হল ফিল্ডও বলা হয়। সো যদি পজিটিভ চার্জ ক্যারিয়ার হয়, ইএইচ এর ডিরেকশনটা দেখো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের উল্টা দিকে, তাই না? যে ফিল্ডটা তৈরি হলো কিউ ভিডি বি এর অপোজিট দিকে। আর আমি যদি নেগেটিভ চার্জকে ক্যারিয়ার মনে করি, তাহলে ইএইচ এর ডিরেকশনটা কি, পজিটিভ থেকে নেগেটিভ দিকে থাকছে, অন্য দিকে যাচ্ছে। এখন এই ইএইচটাকে আমরা মেজার করি টপ থেকে বটম সারফেসে, ঠিক আছে? এবং আমরা ডেফিনেশন রুল অনুযায়ী আমাদের যে ইয়েটা আসে, আমরা যখন নেগেটিভ চার্জ ক্যারিয়ার চিন্তা করি তখন এই ভোল্টেজটা নেগেটিভ হয়ে যায়, হল ভোল্টেজটা, কারণ আমরা মেজার করি ফ্রম টপ টু বটম সারফেস।
ডিরেকশন যেহেতু উপরের দিকে, এটার মেজারেবল ভ্যালুটা চলে আসে মাইনাসে। মাইনাসে চলে আসার কারণে ডান দিকে যেরকম দেখা যাচ্ছে ইএইচ এবং আমাদের কিউভিডিবি কি মুখোমুখি না, অপোজিট ডিরেকশন। এখানে দেখতে মনে হচ্ছে প্যারালাল, আসলে এরা প্যারালাল না, এরা অপোজিট, বিকজ ইএইচ এর ভ্যালুটা হচ্ছে মাইনাস। সো আমি তোমাদের এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিনিমাম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, একদম মিনিমাম শুরু করার জন্য। এরপরে ডিটেল ম্যাথ আছে, আমার মতে এখানে যাওয়ার কোনো মানেই হয় না আমাদের জন্য। ঠিক আছে, আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি অ্যাটলিস্ট যে এইটুকু হলে আমাদের কি সুবিধা। তাহলে প্রথম একটা জিনিস বোঝার এখানে কনসেপ্ট, সেটা হচ্ছে যদি পজিটিভ বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার হয়, ওদের ডিরেকশন যদি অপোজিট, ফোর্সের ডিরেকশন ডিফারেন্ট হয় না। কারণ ইকুয়েশনের মধ্যে মাইনাস কিউ সমান মাইনাসই হওয়ার কারণে দুইটা মাইনাসে প্লাস হয়ে ফোর্স একই দিকে থাকে, এবং ফোর্স ইলেকট্রন বা পজিটিভ চার্জ যাকেই পায় তাকে উপরের সারফেসে নিয়ে যায়। এবং যেহেতু আমরা হল ভোল্টেজ যেটা ক্রিয়েট হচ্ছে চার্জ ডিসপ্লেসমেন্টের কারণে, সেই হল ভোল্টেজের ডিরেকশনটা হচ্ছে অলওয়েজ আমার অ্যাপ্লাইড ভোল্টেজের, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট দিকে। বোঝা গেছে? তার মানে আমরা যদি একটা কারেন্ট ফিল্ডের উপরে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে একটা হল ভোল্টেজ ডেভেলপ করে, এবং এই হল ভোল্টেজটা বাড়তে থাকে, এবং সে কি চেষ্টা করে যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে একটা আলাদা ফোর্স ক্রিয়েট হয়েছে, সেই ফোর্সটাকে সে অপোজ করার চেষ্টা করে। এবং ইকুইলিব্রিয়ামে এই ইএইচ এর ফলে, ইএইচ একটা ভোল্টেজ ইএইচ ই যদি থাকে, তাহলে ফোর্সটা কি হবে? একটা ফোর্স ক্রিয়েট হবে না? সেটা হবে F ইকুয়াল টু মাইনাস ইএইচ, F ইকুয়াল টু ইকিউ ইএইচ, সরি। তার মানে তুমি যদি ই দিয়ে ফিল্ডকে অ্যাপ্লাই করো, তাহলে এটা হবে ফোর্স। এই ফোর্সটা হবে ই ভিডিবি। ই ভিডিবি আমাদের এটা যে ম্যাগনিটিউডটা, ই ভিডিবি ইকুয়াল হবে স্টেডি স্টেটে, মাইনাস সাইন মানে অপোজিট। মানে এই দুইজন যখন ইকুইলিব্রিয়ামে চলে যাবে, তখন গিয়ে ওটা স্টপ হয়ে যাবে, মানে সে বাড়তে থাকবে শুরুতে, হল ভোল্টেজটা বাড়তে থাকবে। হল ভোল্টেজ বাড়তে বাড়তে একটা সময় সে যেই ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছিল, যে ফোর্সটা, সেই ফোর্সকে অপোজ করে স্টেডি স্টেটে নিয়ে যাবে। এটা হচ্ছে হল কনসেপ্ট। তার মানে হল কনসেপ্ট হচ্ছে যদি আমরা একটা কন্ডাক্টিং ওয়ান ডাইমেনশনাল কন্ডাক্টিং ওয়্যারকে পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ডে অ্যাপ্লাই করতে পারি, তাহলে একটা স্টেডি স্টেটে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়, ম্যাটেরিয়াল সারফেসে পজিটিভ এবং নেগেটিভ চার্জ সেপারেট হয়ে যায়, এবং একটা ভোল্টেজ ক্রিয়েট হয়। সেই ভোল্টেজটা চাইলে আমরা মাপতে পারি, এটুকু তো বোঝা যায়। সো আমার ইকুয়েশনে এত ডিটেইল বোঝার কোনো প্রয়োজন নাই, আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন বোঝার কোনো ইন্টারেস্ট নাই। যারা সিমুলেশন নিয়ে এখানে কাজ করতে চাবে, অথবা ইলেকট্রিক্যাল সাইড থেকে কোনো নতুন নতুন প্যারামিটার গুলো ডিফাইন করতে যাবে, তারা সেখানে যাক। আমি এখান থেকে এখন বুঝতে পারি শুধুমাত্র যে আমি যদি একটা কন্ডাক্টিং ওয়্যারের উপর ম্যাগনেটিক ফিল্ড দেই, তাহলে কি হবে, ভেতরে একটা ইভিডিবি একটা ফোর্স ক্রিয়েট হবে। সেই ফোর্সকে অপোজ করার জন্য একটা হল ভোল্টেজ ক্রিয়েট হবে। সেই হল ভোল্টেজ ইএইচ আরেকটা ফোর্স তৈরি করবে, যে ফোর্সটা হবে অপোজিট ডিরেকশন, মিনস্ট্রিসে কনস্ট্যান্ট হয়ে যাবে। তো আমি কি করতে পারি, আমি অ্যাক্রস দ্য সারফেস ইএইচটাকে মেজার করতে পারি, রাইট? এক্সপেরিমেন্টালি ইএইচটাকে মেজার করতে পারি। এখন এই ইএইচ আমাকে কি দিবে? আমরা বোথ সাইড ইলেকট্রন চার্জ বাদ দিয়ে দাও, ইএইচ সমান হচ্ছে ভিডি বাই বি। ওকে, আরেকটা বিষয় হলো যে আমরা বলতেছি যে এই ইএইচ হচ্ছে জে এবং বি প্রপোর্শনাল। এই ইএইচটা হচ্ছে আমাদের কারেন্টের জে এবং যে বি আছে, এই দুইটা প্রপোর্শনাল। এগুলোরও ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আছে, আমার মনে হয় না ওগুলো পড়ে কোনো দরকার আছে, বরং সিলেবাসটা আমরা অন্যদিকে নেই। সো যদি ইএইচটা যে আমরা যে থিওরিক্যালি বুঝি, যেহেতু এটা কারেন্ট, ফ্লাক্স এবং ম্যাগনেটিক, তোমরা দেখেই বুঝতে পারো যে আমি যদি জে বাড়াই, বি বাড়াই, তাহলে কি আমার এই ফোর্সটা বাড়বে না স্বাভাবিকভাবেই? কারণ এটা তো ক্রিয়েট হচ্ছে এই দুজনের জন্য। আবার ইএইচ হচ্ছে ইকুয়াল টু দিস ফোর্স। সো বেসিক্যালি কারেন্ট যত বাড়বে, ম্যাগনেটিক ফোর্স যত বাড়বে, ভোল্টেজ তো তত বাড়বেই, তাই না? এই দুটো তো প্রপোর্শনাল, এটা আমরা বুঝি। সো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে না গেলেও চলে। সো যদি তাই হয়, তাহলে ইএইচ ইজ প্রপোর্শনাল টু জে এবং বি, এবং যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আসে সেটাকে বলা হয় হল কোএফিসিয়েন্ট। হল কোএফিসিয়েন্ট তার মানে একটা কারেন্টের ওয়্যারের মধ্যে তুমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে, যখন ভোল্টেজ মেজার করবা, সেখান থেকে কি তুমি আরএইচ মেজার করতে পারো, রাইট? তোমরা তো হল কারেন্টের নাম শুনেছো, হল মেজারমেন্টের নাম শুনেছো, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা হল মেজারমেন্ট করি। তো এই আরএইচটা যদি আমি মেজার করতে পারি, তাহলে আরএইচ সমান কত? দেখো, আরএইচ সমান হচ্ছে মাইনাস ইএইচ বাই জেবি, আর ইএইচ সমান আমরা জানি কি ভিডিবি, এই যে উপরে আছে। তাহলে মাইনাস মাইনাস চলে গেল, ভিডি বাই বিবি কাটা গেলে ভিডি বাই জে, আর জে সমান কি মাইনাস ইভিডি এনই, তাই না? আমরা লাস্ট ক্লাসে দেখেছি। সো ভিডি ভিডি কাটা গেলে মাইনাস 1 বাই ই এনই। ই হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এই যে কনস্ট্যান্টটা দেখতে পাচ্ছ, এই কনস্ট্যান্টটা বেসিক্যালি কি? এই কনস্ট্যান্টটা কি আসলে তোমার চার্জ ক্যারিয়ার না? চার্জ ক্যারিয়ার সাথে রিলেটেড। হ্যাঁ, তার মানে আমরা যদি একটা কন্ডাক্টিং ওয়্যারের উপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে, আমরা যদি এক দেখতে পাবো সাথে সাথে তার টপ এবং বটম সারফেসে কি হয়েছে, একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ডেভেলপ করেছে। সেটা মেজার করার মাধ্যমে আমরা ইনভার্স ভ্যালুটা নিয়ে দেখতে পারি কি, যে ওর কতটুকু চার্জ ক্যারিয়ার আছে।
চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউমে কতগুলো ফ্রি ইলেকট্রন আছে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সিগমা আর এইচ, না এই আর এইচ কে বোথ সাইডকে আমি সিগমা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, বোথ সাইডকে সিগমা দিয়ে মাল্টিপ্লাই করতেছি। সিগমার ভ্যালু কি ছিল? ই এন ই মিউ ই, ইলেকট্রন চার্জ, চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন, মোবিলিটি, এটা ছিল সিগমার ভ্যালু। বোথ সাইডকে সিগমা দিয়ে গুণ করতেছি, আর এই পাশে আছে -1/en, কাটাকাটি গেলে শুধু মাইনাস মিউ ই থাকে। তার মানে কি, একবার যদি আমি কনস্ট্যান্টটা মেজার করতে পারি, মেজার্ড কন্ডাক্টিভিটি দিয়ে টাইমস দিয়ে করলে আমি মোবিলিটি পেয়ে যাব। এখন খেয়াল করো, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি কন্ডাক্টিভিটি মেজার করে তারপরে মোবিলিটি কেন ক্যালকুলেট করব? কন্ডাক্টিভিটি ওয়াজ এ ফাংশন অফ মোবিলিটি। কিন্তু আমার তো কন্ডাক্টিভিটি মেজার করার প্রয়োজন নাই, কন্ডাক্টিভিটি তো আমি মেশিন লাগিয়ে মাপতে পারি। আমার জানা দরকার হচ্ছে তার রিজনিং যে মোবিলিটি ছিল সেটা কত। আমি কন্ডাক্টিভিটি মেশিন দিয়ে মাপি, কিন্তু আমি জানতে চাই এই কন্ডাক্টিভিটিতে মোবিলিটির কন্ট্রিবিউশন কত, আর এই কন্ডাক্টিভিটিতে চার্জ ক্যারিয়ারের কন্ট্রিবিউশন কত। দ্যাট ইজ আওয়ার ইন্টারেস্ট। ম্যাটেরিয়ালে আমার কার কন্ট্রিবিউশন কতটুকু আছে। এখন আমরা যদি মেটালে যাই, আমরা জানি মেটালের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন অনেক থাকে, তাই না? মেটালে কিন্তু প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে। এবং আমরা যদি মোবাইলে মেটালের ক্ষেত্রে তুমি হল কারেন্ট মেজার করো, তাহলে দেখবা যে হল কোএফিসিয়েন্টের ভ্যালুটা খুবই ছোট আসবে। হল কোএফিসিয়েন্টের ভ্যালু খুব ছোট আসার পর মানে কি, যে তার যে তার চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা অনেক হাই, রাইট? তার মানে মেটালের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন অনেক বেশি, কন্ডাক্টিভিটি তো কনস্ট্যান্ট একটা ম্যাটেরিয়ালের। সো যদি চার্জ ক্যারিয়ার কন্ডাক্টিভিটি অনেক হয়, সেই তুলনায় মোবিলিটিটা কিন্তু কম। মোবিলিটিটাকে আমরা কন্ট্রোল করি না, এখানে মেইন হচ্ছে চার্জ ক্যারিয়ার। আবার তুমি যদি সেমিকন্ডাক্টরে যাও, বিভিন্ন রকম অক্সাইড ম্যাটেরিয়াল আছে, জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইড, হোয়াটএভার, এর হল কারেন্ট মেজার করলে দেখতে পাবা যে ওর চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন অনেক কম এবং মোবিলিটি অনেক বেশি। তাহলে আমরা কি বলতে পারি যে মেটালের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি তো হচ্ছে ই ইনটু চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইনটু মোবিলিটি। মেটালের ক্ষেত্রে কে কন্ট্রোল করে? চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ারটাই হচ্ছে তোমার প্রচুর থাকে, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কে থাকে? মোবিলিটি। আচ্ছা, তাহলে মেটালের যদি তুমি কন্ডাক্টিভিটি বাড়াতে চাও, তুমি কোনখানে কাজ করার চেষ্টা করবা? মোবিলিটি বাড়ানোর চেষ্টা করবা না চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা করবা? মোবিলিটি বাড়াতে হবে। মোবিলিটি বাড়াতে হবে। এখন তোমাদেরকে একটা মজার এক্সাম্পল বলি। কখনো দেখেছো যে খুব একটা মেটালের মধ্যে যেভাবে কার্বন ন্যানোটিউব দেওয়া হয়, মেটাল অক্সাইডের মধ্যে কার্বন ন্যানোটিউব দেওয়া হয়, খুব একটা দেখেছো? না স্যার। আমরা মেটালে কার্বন ন্যানোটিউব দিই, মেটাল অক্সাইডে দিই, সেটা ডিফারেন্ট পারপাসে। কার্বন ন্যানোটিউবে কোনো ইলেকট্রন চার্জ নাই। আমরা অ্যালুমিনিয়াম সিএনটি, মেটাল সিএনটি, বিভিন্ন কম্পোজিট তৈরি করে থার্মাল এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, আমি এক্সপেরিমেন্টালি কাজও করেছি আমাদের পিএইচডিতে, সিএনটি দিয়ে কিভাবে ম্যাটেরিয়ালে থার্মাল এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বাড়ানো যায়। কনসেপ্টটা হচ্ছে এমন যে কার্বন ন্যানোটিউব তার নিজস্ব কোনো চার্জ ক্যারিয়ার নাই, কিন্তু সিএনটি অস্বাভাবিকভাবে ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে। কেন? বিকজ সে বেসিক্যালি ভেতরে চ্যানেল তৈরি করে। ন্যানোটিউবের ভেতর দিয়ে ইলেকট্রন কলিশন ছাড়া দ্রুত পাস করে যায়। ইলেকট্রনগুলো কলিশন করছিল, যখন সে কার্বন ন্যানোটিউবকে পায়, সে ন্যানোটিউবের এক পাশ থেকে আরেক পাশে জাম্প করে করে চলে যায়। ফলে মাঝখানে ইফেক্টিভলি তার ফ্রি, আমরা যেটাকে বলি ফ্রি, কি বলে মিন ফ্রি পাথ, হ্যাঁ মিন ফ্রি পাথ, যেটা সেটা বেড়ে যায় ইফেক্টিভলি, যদিও সেটা কিন্তু রিয়েল না। মানে সে কলিশন ছাড়াই কিন্তু জাম্প করছে। সো ন্যানোটিউব বেসিক্যালি তাদেরকে জাম্প করতে হেল্প করে, মেটালের ফ্রি ইলেকট্রনকে ইনক্রিজ করে না, বাট স্টিল কন্ডাক্টিভিটি কিন্তু ট্রিমেন্ডাসলি ইনক্রিজ করে। তার মানে মেটালের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা জানি বলেই কিন্তু আমরা এখন ওদিকে অ্যাপ্রোচ করতে পারছি যে মেটালের ক্ষেত্রে আমাকে যদি কন্ডাক্টিভিটি বাড়াতে হয়, আমার মোবিলিটি কন্ট্রোল করতে হবে। সো মোবিলিটি যদি আমরা বাড়াতে চাই, আমার মিন ফ্রি পাথ বাড়াতে হবে, বা আমাকে রিল্যাক্সেশন টাইম বা কলিশন টাইমটা বাড়াতে হবে, যেন অনেক সময় পর পর কলিশন করে। তাই তো, অনেক সময় পর পর কলিশন করলে কিন্তু আমার ড্রিফট ভেলোসিটি বেড়ে যাবে। यस স্যার। আচ্ছা, বা ড্রিফট ভেলোসিটি, আচ্ছা ড্রিফট ভেলোসিটি না যাই, ওখানে ঝামেলা আছে একটা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মেটালের ক্ষেত্রে তাহলে কি কন্ট্রোল করতে পারি? মোবিলিটিটাকে। এই কনসেপ্টটাই কিন্তু এই ইকুয়েশন থেকে আসছে, হল কারেন্ট থেকে। তার মানে একটা মেটালে, এবং তুমি যখন এক্সপেরিমেন্টালি কাজ করবা, তুমি সিএনটি অ্যাড করবা, তুমি মেজার করে করে দেখবা যে তোমার মোবিলিটি বাড়তেছে কিনা। এখন দেখো, এই যে তোমরা যখন কাজ করবা, যে মনে করো আমি একটা অ্যাড করলাম, অ্যাড করে দেখাই দিলাম আমার কন্ডাক্টিভিটি বেড়ে গেছে। কন্ডাক্টিভিটি যে বেড়েছে, কি কারণে বেড়েছে এবং এটাকে এভিডেন্ট করতে হবে। সেই এভিডেন্ট প্রুফ করতে হবে কোথা থেকে? হল কারেন্ট মেজারমেন্ট থেকে। তোমাকে দেখাতে হবে যে তুমি কার্বন ন্যানোটিউব দেওয়ার পর আসলেই তোমার হল কারেন্ট মোবিলিটি বেড়েছে কিনা। তোমরা অনেক সময় দেখা যায় যে একটা কার্বন ন্যানোটিউব অ্যাড করলা, এরপর থিসিসে প্রেজেন্ট করতেছে যে আমি অ্যাড করেছি 1%, 3%, 4% বাড়ছে, 5% গিয়ে আমার কন্ডাক্টিভিটি কমে গেছে। কেন? অ্যাগ্লোমারেশন হচ্ছে। দ্যাট ইজ এ ভেরি ভেরি সিম্পল টাইপ অফ মানে এক্সপ্লেনেশন।
ঠিক আছে, যে বাড়ছে অথবা কমছে, কেন কমছে, এই কারণে কমছে, কিন্তু এটা ঠিক না। তোমাকে অবশ্যই ইন ডিটেলে যেতে হবে, তোমাকে দেখাইতে হবে যে আমার কন্ডাক্টিভিটি বাড়ছে, বাড়ার কথা ছিল, কেন বাড়ার কথা ছিল, মোবিলিটি বাড়ার কথা ছিল। তুমি হল কারেন্ট মেজার করো, মেজার করে দেখো যে মোবিলিটি বাড়ে নাই, তাহলে তোমাকে বুঝতে হবে অন্য কোথাও প্রবলেম। এমনও তো হতে পারে তোমার মোবিলিটি বেড়েছে, তারপরে তুমি দেখবে তোমার কন্ডাক্টিভিটি বাড়ে নাই, তখন তোমাকে দেখাইতে হবে যে কেন মোবিলিটি বাড়ার পর কন্ডাক্টিভিটি বাড়লো না। বুঝে গেছে? তো তুমি যখনই কখনো একটা প্রপার্টি মাপবা, যখনই তুমি বলো যে আমার ম্যাটেরিয়ালের, এই যেমন এক্সাম্পলটা দিই, যে আমার কন্ডাক্টিভিটি বেড়েছে, কন্ডাক্টিভিটি কেন বেড়েছে, কার্বন ন্যানোটিউব দেওয়ার পরে কেন বাড়লো, কারণ বাড়ার কারণটা হলো সে ফ্রি পাথ বাড়াইতে পারছে। এটা বললেই হবে না, পেপারে রেফারেন্স দিলে হবে না, তোমাকে হল কারেন্ট মেজার করে প্রুফ করে দিতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন তোমাদের ম্যাগনেট পার্মানেন্ট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে তোমার কয়েল তৈরি করা হয় না কপারের, আমার ছোট সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, ওই কপার কয়েল গুলো যখন তৈরি করা হয় ওগুলো কিন্তু ভেরি ভেরি হাই কন্ডাক্টিভিটি লাগে। আমরা জানি ওখানে সিলিকন স্টিল ইউজ হয়, তাই না? এইসব কাজে কপার ওয়্যার যখন ইউজ করা হয়, কপার উইন্ডিং গুলো ইউজ করা হয়, আমরা চেষ্টা করবো কি সেই কপার উইন্ডিং এর কন্ডাক্টিভিটি যেন অনেক হাই থাকে, তাই না? বুঝতেছো সবাই? আমি যখন কপার কয়েল, তোমরা পড়েছো না ট্রান্সফরমার, দুই দিকে কপার কয়েল থাকে, সেই কপার কয়েলের কন্ডাক্টিভিটি অনেক হাই লাগবে, এট দ্য সেম টাইম তার স্ট্রেংথও লাগবে। এখন সেই কপার অ্যালয়ে আমি যদি কপারটাকে অ্যালয় করি, আমার কন্ডাক্টিভিটি ড্রপ করে যায়, এটা বোঝো? ইয়েস স্যার। কেন বলো তো? কেননা সেখানে সাবস্টিটিউশনাল যখন সলিড সলিউশন আসে, তখন ওগুলো তো আর কপারের মতো একই শেপে না, ফলে ইলেকট্রন যখন যে থাকে তখন তারা কন্টিনিউয়াস পাথে একটা বাধা পায় এবং সেই বাধা কারণে সেটা স্ক্যাটার্ড হয়ে যায়, মানে বেসিক্যালি মোবিলিটি কমে যায়, রাইট? মোবিলিটি কমে যায়, মোবিলিটি কমে যায়, তাই তো? তার মানে কপারকে তুমি যখন স্ট্রেংথেনিং করার জন্য অ্যালয়িং করো, তখন কি হয়, সে, আমরা এর আগেও তোমাদের ফেজ ডায়াগ্রামে পড়াইছিলাম, মনে আছে? তোমাদের ফেজ ডায়াগ্রাম পড়াইছিলাম আমি, আমাদের ফেজ ডায়াগ্রামে ছিল, মনে আছে যে ইলেকট্রিক্যাল প্রপার্টি ড্রপ করে, কন্ডাক্টিভিটি গুলো ড্রপ করে অ্যালয়িং এর সাথে সাথে, হ্যাঁ ড্রপ করে যায় অনেক ক্ষেত্রে। এর রিজনটা কি? বিশেষ করে কপারে তখন তুমি যখন ড্রপ করবা বা অ্যালয়িং করবা, সে কি করবে, অ্যালয়িংটা হওয়ার পরেই সে তার ল্যাটিসে একটা রেজিস্ট্যান্স দিবে, এবং এই রেজিস্ট্যান্সের কারণে তার মোবিলিটি কমে যাবে, ফলে কন্ডাক্টিভিটি ড্রপ করবে। টেম্পারেচার বাড়লে কি হয়? টেম্পারেচার বাড়লে কলিশন বাড়ে, মোবিলিটি কমে গিয়ে কন্ডাক্টিভিটি কমে। অ্যালয়িং করলে কি হয়? ল্যাটিসে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় এবং আমার কন্ডাক্টিভিটি কমে যায়। তো সেজন্য বলা হয় যে এই ধরনের ক্ষেত্রে তোমাকে কপারের কন্ডাক্টিভিটি বাড়াতে হবে এমন এলিমেন্ট ডোপ করে যেটা সলিড সলিউশন ফর্ম করে না, যেমন নায়োবিয়াম। তুমি নায়োবিয়াম অ্যাড করে কপারের স্ট্রেংথেনিং করো, সলিড সলিউশন স্ট্রেংথেনিং না, তুমি সেকেন্ড ফেজ স্ট্রেংথেনিং করো, ডিসপারশন স্ট্রেংথেনিং করো। বোঝা গেছে? ডিসপারশন স্ট্রেংথেনিং যখন সেকেন্ড ফেজ আসবে, তুমি নায়োবিয়াম দাও, নায়োবিয়াম গুলো প্রেসিপিটেটের মতো সেকেন্ড ফেজ হিসেবে স্ট্রেংথেনিং করবে, কিন্তু সে সলিড সলিউশনে যাবে না, সে ল্যাটিসে যাবে না। ফলে ইলেকট্রন সেকেন্ড ফেজের ইন্টারফেসে একটু বাধা পেলেও তোমার কন্ডাক্টিভিটি কিন্তু ড্রপ করবে না। বোঝা যাচ্ছে? তো সেখানে মেটালার্জিক্যাল অ্যাপ্রোচ থেকে কাজ করার সুযোগ আছে। তার মানে একটা ম্যাটেরিয়ালে তোমাকে মনে রাখতে হবে যে আমি যখন মেটালের মধ্যে অ্যালাইং করতেছি, যেমন আমরা থার্মাল ইন্টারফেস ম্যাটেরিয়াল তোমাদেরকে বলি, সাম্পেসল লাইনে কাজ করব, সেখানে আমি তাহলে এমন এলিমেন্ট সিলেক্ট করার চেষ্টা করব সাধারণভাবে যে ঠিক আছে সে অ্যালোয়িং না করে সে সেকেন্ড ফেজ করুক, তাহলে কি হবে, আমি এট দ্য সেম টাইম স্ট্রেংথ পাবো, এট দ্য সেম টাইম আমার কন্ডাক্টিভিটি এফেক্টেড হবে না। আমরা একটা বলে থাকি ইউজুয়ালি যে যদি যদি এনি ডিপারচার ফ্রম পারফেক্ট ল্যাটিস ডিক্রিজ ইলেকট্রন মোবিলিটি এন্ড সো দা কন্ডাক্টিভিটি। এজন্য আমরা বলি যে আমরা এক্সপেরিমেন্টাল কাজ করার সময় মেকানিক্যাল প্রপার্টি বাড়ানো খুব সোজা, কিন্তু ইলেকট্রিক্যাল প্রপার্টি বাড়ানো অনেক কঠিন। কারণ ইলেকট্রিক্যাল এবং থার্মাল প্রপার্টি বাড়াতে হলে তোমার ল্যাটিসে কোনো ডিস্টার্ব ক্রিয়েট করা যাবে না। ক্রিস্টাল ল্যাটিসে এনি সর্ট অফ ডিস্টারবেন্স ক্রিয়েট হলেই তোমার কন্ডাক্টিভিটি এফেক্টেড হবে। বুঝা গেছে? এই জন্য আমরা কার্বন ন্যানোটিউব অ্যাড করি, গ্রাফিন অ্যাড করি। বেসিক্যালি কার্বন ন্যানোটিউব যখন অ্যাড করি আমরা দেখা যায় আমরা কন্ডাক্টিভিটি বাড়াতে পারি না, কন্ডাক্টিভিটি ড্রপ করে। তোমরা জানো যে কন্ডাক্টিভিটি কার্বন ন্যানোটিউবের কত? 3000 থেকে 6000 থার্মাল কন্ডাক্টিভিটি ওয়াট পার মিটার পার কেলভিন। ঠিক আছে? যেখানে কপারের থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে 400, তার মানে 100 to 150 টাইমস বা 200 টাইমস কন্ডাক্টিভিটি থাকার পরেও কার্বন ন্যানোটিউব অ্যাড করার পরে আমরা দেখতে পাই যে কপারের কন্ডাক্টিভিটি বরঞ্চ আরো ড্রপ করে। ঠিক আছে? খুব ভালো মতো ড্রপ করতে পারলে আমরা 400 কে 500 তে তুলতে পারি, তাও কঠিন। তার মানে ওই যে সামান্য সিএনটি এবং মেটালের সারফেসে যে স্ক্যাটারিং হচ্ছে ইলেকট্রন বা ফোটন, সেখান থেকে আমার দেখা যাচ্ছে কন্ডাকশনটা চলে যাচ্ছে। এই কারণে কন্ডাক্টিভিটি বাড়ানোটা খুবই সেনসিটিভ কেস। ল্যাটিসে কোনো ডিস্টারবেন্স দেওয়া যাবে না, সেটা টেম্পারেচার বাড়িয়ে ভাইব্রেশন আনা যাবে না, অ্যালয়িং করে ল্যাটিসে রেজিস্ট্যান্স ক্রিয়েট করা যাবে না, ল্যাটিসকে সরাসরি এফেক্ট করা যাবে না।
তাহলে মোবিলিটি এফেক্ট করবে। আচ্ছা, আর যদি আমরা এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, একটা হচ্ছে যে আমরা সিএনটি জাতীয় ইয়ে দিয়ে কেন কম্পোজিট তৈরি করি, আমরা কেন এই যে ইয়ের কথা বললাম, কি বলে, উইন্ডলিং এর কথা বললাম, কেন আমরা অ্যালয়িং বা সেকেন্ড ফেজের কথা চিন্তা করি। আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস। তোমরা সেমিকন্ডাক্টর ডিভাইস ইন্টারও পড়েছো, সামান্য ডোপিং করলে চার্জ ক্যারিয়ার অনেক বেড়ে যায়। ওখানে চার্জ ক্যারিয়ার খুবই কম সেমিকন্ডাক্টরে, মোবিলিটিটাই মোরাললেস ফিক্সড। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাই হল কারেন্ট মেজার করলে যে ওখানে আমরা কোএফিসিয়েন্টটা বরং ইয়ে থাকে, বেশি থাকে, ওখানে তোমার ইয়েটা কম, চার্জ ক্যারিয়ারটা কম। যখনই তুমি ডোপিং করো চার্জ ক্যারিয়ারটা কুইক বেড়ে যায়, এবং সেই চার্জ ক্যারিয়ার বেড়ে যাওয়ার কারণে তখন কন্ডাক্টিভিটি বেড়ে যায়। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা অপোজিটটা দেখতে পাই। এই যে মেজারমেন্ট গুলোর কথা বলছিলাম, এই সবগুলো মেজারমেন্টই কিন্তু তোমার মেটালের ক্ষেত্রে বলছিলাম যে ওয়ান এবং মনো এবং ট্রাইভ্যালেন্টের ক্ষেত্রে সঠিক রেজাল্ট দেখায়, বাইভ্যালেন্টের ক্ষেত্রে বেশ কিছু গ্যাপ আছে। এটা একটা বিষয়। আরেকটা হলো যে আমরা যদি মেটালের ক্ষেত্রে করি, আমরা চার্জ ক্যারিয়ারের, আমরা তো ক্যারিয়ারের ধরনও দেখতে পাবো, তাই না? যে ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে তার সাইন পজিটিভ না নেগেটিভ, তাহলে তো আমরা বুঝতে পারবো যে আমার চার্জ ক্যারিয়ার কি হোল নাকি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। আমরা পি টাইপ এন টাইপ ম্যাটেরিয়াল বলি, আমরা পি টাইপ কি এন টাইপ, আমরা ডায়োড বানাই, আমরা ডোপ করে ডায়োড বানাই, এক পাশে পি এক পাশে এন। তো পি আর এন হয়েছে কিনা কিভাবে বুঝবা? তোমাকে হল কারেন্ট মেজার করে দেখতে হবে যে আমার চার্জ ক্যারিয়ারটা কি হোল নাকি ক্যারিয়ারটা এখন ইলেকট্রন। তারপরে তুমি সেটার মেজারমেন্ট করবে, তারপরে তুমি ডায়োডের কাজ করবা। সো এই প্রক্রিয়াগুলোতে আমরা মোটামুটি ভাবে হল কারেন্টটা দেখালাম তোমাদের, হল কারেন্টের ইফেক্টটা কি, এর সাথে আমরা কন্ডাকশনের রিলেশনটা কি কোয়েশ্চেন করলাম। আমরা কন্ডাক্টিভিটি সমান হচ্ছে ক্যারিয়ার ইনটু মোবিলিটি। মেটালের ক্ষেত্রে ক্যারিয়ার বেশি, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মোবিলিটি বেশি। সো মেটালটাকে ইমপ্রুভ করতে হলে আমরা মোবিলিটিকে কন্ট্রোল করব, আর সেমিকন্ডাক্টরকে কন্ট্রোল করতে হলে আমরা চার্জ ক্যারিয়ারটাকে কন্ট্রোল করব। আর এই মেজারমেন্ট গুলো কার মাধ্যমে করব? আমরা হল কারেন্টের মাধ্যমে করব। বোঝা যাচ্ছে মডেলের? এই গ্রাফটা একটু দেখো, গ্রাফটা দেখলে বুঝবা টেম্পারেচার যত বাড়াচ্ছি আমাদের রেজিস্ট্যান্স দেখো কোথায় চলে গেছে। টেম্পারেচার বাড়তেছে, রেজিস্ট্যান্স বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে, রেজিস্ট্যান্স বাড়তেছে। আরেকটা গ্রাফ দেখো, এটা পিওর কপার, এটা কপার 1% টিন, দেখছো রেজিস্ট্যান্স কত বেড়ে গেছে, ট্রিমেন্ডাসলি বেড়ে গেছে। আরেকটা দেখো, সলিড লাইনটা হচ্ছে পিওর অ্যালয়, নরমাল অ্যালয়, অ্যানিল, আর ডটেড লাইনটা হচ্ছে কোল্ড ওয়ার, 20% রেজিস্ট্যান্স বেড়ে গেছে। তুমি মেকানিক্যাল ওয়ার্কিং করো, ম্যাটেরিয়ালের ডিস্টারবেন্স দাও, তার কি হবে? কন্ডাক্টিভিটি কমে যাবে। আমরা আজকে লাস্টে চলে আসছি প্রায়। এখানে আমরা ছোট একটা জিনিসই দেখাবো শুধু, এখানে দেখে শেষ করে দিই। সেটা হচ্ছে হল কারেন্টটাকে আমরা কি কি কাজে লাগাতে পারি। হল কারেন্টটাকে আমরা যে কাজগুলোতে লাগাতে পারি এর মধ্যে একটা হচ্ছে যে হল কারেন্ট যেটা ক্রিয়েট হলো এটা কি উপরের দিকে না, স্ট্রেট লাইন, ভার্টিক্যাল। আচ্ছা, আমাদের লংগিচুডিনালি কি একটা ই কাজ করতেছে না, যেদিকে কারেন্ট ফ্লো করতেছে? অবশ্যই। তুমি তো ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, না তো কারেন্ট চলতো না। শুরুতে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, সেই কারণে কারেন্ট যাচ্ছে। এরপরে উপর থেকে ম্যাগনেটিক ফিল্ড দিয়েছো, পারপেন্ডিকুলারলি তোমার কিউভিডিবি তৈরি হয়েছে, তার রেসপন্সে ইএইচ তৈরি হয়েছে। ক্লিয়ার? ই ভোল্টেজ, কারেন্ট, উপর থেকে ম্যাগনেটিক ফিল্ড, তোমার অ্যাপ্লাই করা কিউ ইভিডি, তারপর উল্টা দিক থেকে আসছে ইএইচ। তাহলে ইএইচ হচ্ছে কি? আমার ভার্টিক্যাল যে ভোল্টেজ ক্রিয়েট হলো, হল ভোল্টেজ, সেটা। আর ইএলটা কি? যে এই ভোল্টেজ অ্যাপ্লাই করে তুমি কারেন্টটা ফ্লো করছো। তাহলে টোটাল একটা ভোল্ট যেটা তৈরি হবে, বেসিক্যালি একটা যে ই ডেভেলপ করবে, সেটা কি একটা ভেক্টর হবে না দুটোর মাঝখানে? বোঝা গেছে? ইএইচ হচ্ছে ভার্টিক্যাল, ইএলটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়্যারের। তো ইএইচটা পরে তৈরি হয়েছে, ইনিশিয়ালি ইটা কোন দিকে ছিল? ওয়্যারের প্যারালাল। কিন্তু ওভারঅল যখন প্রক্রিয়াটা হলো তখন কি উপর থেকে আরেকটা ইএইচ তৈরি হলো। তাহলে আমার অরিজিনাল ই ভেক্টর যেটা আগে ছিল লাইনের প্যারালাল, এখন কি লাইনের প্যারালাল থাকবে নাকি সে ডায়াগোনাল বরাবর ধীরে ধীরে উঠে আসবে? ডায়াগোনাল হবে। সেটা একটা ভেক্টর, তার এখন দুটো উপাংশ আছে, একটা হচ্ছে ইএইচ, একটা হচ্ছে ইএল, একটা লংজিটিউডাল কম্পোনেন্ট, একটা ট্রান্সভার্স কম্পোনেন্ট। তার মানে টোটাল ফিল্ড এখন আর লংজিটিউডালি প্যারালাল নাই। আগে তার ইএইচটা 0 ছিল, রাইট? ইনিশিয়ালি একটা ওয়্যারের ভিতর দিয়ে ই দিলে ট্রান্সফারসে কোনো ইয়ে থাকে না। কিন্তু যখন ইএইচ ক্রিয়েট হলো, খেয়াল করো, আমরা নরমালি ই তৈরি করি, ই থেকে ইএল ইএইচ তৈরি হয়, এটা কিন্তু উল্টা ঘটনা। এখন ছিল ইএল, বিশেষ প্রক্রিয়া সেখানে ইএইচ তৈরি হয়েছে, ফলে ইটা এখন উপরের দিকে উঠে আসছে, রাইট? তাহলে এই ইটা কি দুইটার মাঝখান দিয়ে গেছে না? ইএইচ যত স্ট্রং হবে, ই কার দিকে যাবে? ইএল এর দিকে যাবে না ইএইচ এর দিকে যাবে? ইএল বাড়লে ইএইচ তো বাড়বে, সুতরাং দুটো রেশিও যদি একই ভাবে বাড়ে, সুতরাং তাদের অ্যাঙ্গেলটা তো একই থাকবে। অ্যাঙ্গেল কেন একই থাকবে? ইএইচ এবং ইএল দুটো যদি স্যার একই রেশিওতে বাড়ে তাহলে ট্যান থিটা হচ্ছে না, একই রেশিওতে তো বাড়তেছে না, তো একই রেশিওতে বাড়বে না তো। তোমার ইএল তো কনস্ট্যান্ট, রাইট?
তুমি বি যত বাড়াবা ইএইচ তত বাড়বে। হ্যাঁ সেটা বলা যেতে পারে। তোমার ইএল তো কনস্ট্যান্ট, তুমি তো বি যত অ্যাপ্লাই করবে ইএইচ বাড়বে। ইএইচ যখন বাড়বে এটা কোন দিকে মুভ করবে, ইএল এর দিকে না ইএইচ এর দিকে? ইএইচ এর দিকে। আমরা শুরুতে এমনি বুঝতে পারি, শুরুতেই ছিল ইএল এর দিকে, সো সে একবার উপরে উঠছে মানে সে উপরের দিকে যাইতেই থাকবে, দ্যাটস অল। শুরুতে ছিল ইএল এর দিকে, এখন ইটা উপরের দিকে যাচ্ছে, আমি যত ফিল দিব উপরে যাবে। আরেকভাবে চিন্তা করো, ইটাকে তুমি যদি ইএইচ এবং ইএল করো তাহলে কি দুইটার উপর লম্ব টানবা না? ইয়েস স্যার। ইএলটা কি হবে ই cos থিটা, ইএইচ হবে ই cos থিটা। থিটাটা কি ওটার সাথে অ্যাঙ্গেল, তাই তো? ইয়েস স্যার। আর cos থিটাটা কখন হয়, মানে থিটা যত ছোট হয় ভ্যালু তত বেশি নাকি? cos থিটা তো sin থিটার অপোজিট। ইয়েস স্যার। 0.5 1/√2 তার মানে sin থিটা বাড়লে বাড়ে, cos থিটা বড়টার ভ্যালু, থিটা যত ছোট হবে তত বড় হবে। তার মানে কি ইএইচ যদি বাড়তে হয় ই কে কি করতে হবে, অনেক পারপেন্ডিকুলার দিকে চলে আসতে হবে। অ্যাঙ্গেলটা যখন ছোট হবে তার মানে হচ্ছে ইএইচ বাড়ছে, হোয়াটএভার। সো ইএইচ বাই ইএল সমান হচ্ছে মিউ বি। তার মানে বেসিক্যালি তোমার বি এর উপর ডিপেন্ড করে। এখন দেখো ইএইচ তো আমি মেজার করতে পারি, ইএল তো আমরা জানি। সো এই দুইটা রেশিও থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা অনেক সময় মেজার করি, যদি আমার ম্যাগনেটিক ফিল্ড মেজারের প্রয়োজন হয়। ঠিক আছে, এটাকে বলা হল প্রোব। হল প্রোব দিয়ে ম্যাগনেটিক ফিল্ড মেজার করা হয় অনেক সময়। এখানে তো আমরা কারেন্ট কি করছি, আমরা কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড মাপতে চাচ্ছি, আমরা তার ম্যাগনেটিক ফিল্ড কতটা স্ট্রং, তখন আমরা তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে ম্যাগনেটিক ফিল্ডটা মেজার করি। ওই ম্যাটেরিয়ালে ম্যাগনেটিক ফিল্ড তৈরির ক্ষমতা কতটা, ক্যাপাসিটি কত, সেই ম্যাগনেটিক ফিল্ডটা মেজার করি আমরা ইএইচ এবং ইএল এর রেশিও থেকে। এটা হচ্ছে হল কারেন্টের আরেকটা ইউজ। আমরা কিন্তু মেইনলি হল কারেন্ট ইউজ করছি কি জন্য, মোবিলিটি এবং চার্জ ক্যারিয়ার মেজার করার জন্য, তাই না? কিন্তু এখানে আমরা দেখালাম এই হল কারেন্ট ইকুয়েশনটাকে ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাও মেজার করতে পারি। তার মানে এখানে দুই তিনটা জিনিস অজানা আছে, দুইটা জানা থাকলে আরেকটা বের করা যায় বেসিক্যালি ঘুরিয়ে ফিরিয়ে। তুমি তো চাইলে অ্যাপ্লাইড ফিল্ড বের করতে পারো যদি তোমার জানা না থাকে, কিন্তু অ্যাপ্লাইড ফিল্ড আমাদের জানার প্রয়োজন নেই, আমরা নরমালি ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ডটাকে মেজার করতে চাবো। এখানে একটা ছোট্ট টার্ম আছে, এটা এগুলো তোমাদের খুব ডিটেইলস দরকার নাই, সেটা হচ্ছে যে এই কারেন্টটা লংজিটিউডিনাল ইএল এর সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে এটা হল অ্যাঙ্গেল বলে। হ্যাঁ, ওগুলো ইকুয়েশন নিয়ে কাজ করতে গেলে আমরা শুধু বুঝতে পারি যে এখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যালকুলেট করতে পারি। আরেকটা অ্যাপ্লিকেশন বলি, সেটা হচ্ছে সেন্সর। কি ধরনের সেন্সর? মনে করো একটা শ্যাফট রোটেট করতেছে হাই স্পিডে, সেই শ্যাফটের স্পিডটা, রোটেশন স্পিড তুমি মেজার করতে চাও, তুমি শ্যাফটের গায়ে একটা পার্মানেন্ট ম্যাগনেট লাগাই দাও, এবার তার পাশেই তুমি হল কারেন্ট সেটআপটাকে বসায় দাও। যখনই শ্যাফট রোটেট করবে প্রত্যেক রোটেশনের সময় ওই ম্যাগনেটিক ফ্লাক্স কি কাট করবে না তোমার হল কারেন্টের ওয়্যারটাকে? প্রত্যেকবার যখন কাট করবে তখনই কি একটা করে তুমি ইয়ে পাবা না, পালস পাবা না? সো তুমি যদি ওই পালস ফ্রিকোয়েন্সি মেজার করো তুমি শ্যাফটের ফ্রিকোয়েন্সি, শ্যাফটের রোটেশন স্পিডটা কিন্তু মেজার করতে পারবা। সো এটা এগুলো হচ্ছে জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে হল কারেন্টের এইগুলো ইউজ করে আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনে যেতে পারি। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, ম্যাথ গুলো তো ভেরি সিম্পল, জাস্ট ইকুয়েশনে বসায় দেয়, এটা কিছুই না। আমরা লাস্ট ছোট্ট দুইটা জিনিস বলে আজকে শেষ করব। একটা হচ্ছে এসি কারেন্টের ক্ষেত্রে কি আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারি কিনা। দেখ আসলে এই জিনিসগুলো আমাদের আসলে আন্ডারগ্রেডের প্রয়োজন নাই, হ্যাঁ, আমরা মাস্টার্স এর কোর্সগুলোই নরমালি এই ধরনের করাই, মানে তোমাকে স্পেশাল নলেজ গুলো দিবে। আমাদের এখন আসলে মেইনলি বোঝা দরকার এই জিনিসগুলো, যেমন এটা হচ্ছে তোমার আসল আন্ডারগ্রেডের সিলেবাস। হল কারেন্ট কি, হল কারেন্টের ইমপ্লিকেশন কি, হল কারেন্ট তোমার কি কি কাজে লাগে, বোঝা গেছে? আন্ডারগ্রেডের সিলেবাস হচ্ছে এটা। আন্ডারগ্রেড আর মাস্টার্স কিন্তু অনেক ডিফারেন্ট জিনিস। এটা কিন্তু এমন না যে তুমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দুইটা কোর্স করলা, তুমি যদি ফিফথ ইয়ার সিক্সথ ইয়ারও থাকতো তাও কিন্তু তোমার মাস্টার্স এর কোর্স আসতো না, বোঝা গেছে? মাস্টার আন্ডারগ্রেড কোর্স ডিফারেন্ট। এই এখন যে দুটো পড়াচ্ছি তোমাদের স্লাইড, এই দুটো বেসিক্যালি মাস্টার্স লেভেলের জিনিস, প্রয়োজন নাই। আমি শর্টলি বলছি, যেমন দেখো আমরা জানি যে ইকুয়াল টু সিগমা ই, তাই না? এবং ওহমস ল যখন ব্রেক করে কি কারণে করে বলতো, বা ওহমস লটা মেইনটেইন হয় কার মাধ্যমে বলতো? কোন জিনিসটা রোল প্লে করে ওহমস ল মেইনটেইনের ক্ষেত্রে? কলিশন। কলিশন না থাকলে কিন্তু তোমার ওহমস ল মেইনটেইন হতো না, তখন কিন্তু আমার কন্ডাক্টিভিটি কন্টিনিউয়াসলি বাড়তো। ইলেকট্রন বাড়া থাকলে আমরা দেখেছি কলিশনের মাধ্যমে হিট জেনারেট করে, সেটা তারপর ল্যাটিসে দিয়ে দেয়। তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে অন্যভাবে জিনিসটা কন্ট্রোল করতে হবে। এটা শুধুমাত্র কলিশন থেকে না, এসি কারেন্ট আমরা বলি যে ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এই ওমেগা টির ভ্যালু যত অল্প হবে, ওমেগা যত ছোট হবে তত এটা কাজ করবে। কেন কাজ করবে আমি শর্টলি যদি বলি, এই ওমেগাটা যদি খুব ছোট হয় তার মানে কি ফ্রিকোয়েন্সি ইজ ভেরি হাই, এবং নাম্বার অফ চেঞ্জ ইন ডিরেকশন যেন ওই কলিশনের নাম্বারের ইকুইভ্যালেন্ট একটা তৈরি হতে পারে। এটা হচ্ছে আমার জেনারেল মিনিং। যেন এত বেশি ডিরেকশন চেঞ্জ করে, কলিশনটা যেরকম ধরো 10⁻14 টাইমস কলিশন হয়েছে, সেজন্য পার মিনিটে যে 10⁻14 টাইম কলিশন হয়, এখানেও যেন এসি কারেন্টে 10⁻14 টাইমস ডিরেকশন চেঞ্জ করতে পারে। সো এখানে অ্যানালজিটা হচ্ছে তোমার যে এই ডিরেকশন চেঞ্জটা
ওই কলিশনের সাথে ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হয়, তাহলে ওহমস লটা এখানে এসির ক্ষেত্রে মেনটেন হয়। ঠিক আছে, সো এটারও খুব একটা এটা ডিটেইলে যাব না। আরেকটা হচ্ছে যে থার্মালের ক্ষেত্রে আমরা থার্মাল কন্ডাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু ওহমস লর ইকুইভ্যালেন্ট একটা ফর্মুলা পাই, যে কিউ ইকুয়াল টু মাইনাস কে ডিটি বাই ডিএক্স। ঠিক আছে, ওহমস লতে ছিল আমাদের পটেনশিয়াল ভোল্টেজের সাথে, এখানে হচ্ছে চার্জ যে ফ্লো করছে কিউ, এটা টেম্পারেচার ডিফারেন্সের সাথে যায়, এবং কে এটা কি আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি। এখানে আমরা যেটা মেইনলি বলতে চাই, কেন এটাকে এখানে নিয়ে আসলাম, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ওয়াইডম্যান এন্ড ফ্রেন্স ল আছে যে কে বাই সিগমা টি হচ্ছে কনস্ট্যান্ট সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। কে বাই সিগমা টি, টি হচ্ছে টেম্পারেচার, কে থার্মাল কন্ডাক্টিভিটি, আর সিগমা হচ্ছে কি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। মজার ব্যাপার হলো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা তো হল অবশ্যই খুব ভালো মতো মেজার করতে পারে, রাইট? ইয়েস স্যার। হল খুব ভালো মতো মেজার করেছে, এবং আমাদের কিছু থিওরি আছে, ওই থিওরিটা আমি আসলে তোমাদের পড়াইনি, এখানে কোয়ালিশন থিওরি ছিল একটা, ওই থিওরি থেকেই আমরা কিন্তু এই ফর্মুলাটা ডেভেলপ করেছি যে কে বাই সিগমা টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কিন্তু মজার ব্যাপার হলো যে ওই থিওরির উপর বেস করে আমি যখন তোমার হিট ক্যাপাসিটি মেজার করি তখন ভুল রেজাল্ট আসে। ম্যাটেরিয়ালের হিট ক্যাপাসিটি যদি আমরা এখন হল কারেন্ট তারপর কলিশন থিওরি নিয়ে কাজ করি, তাহলে দেখা যায় যে হিট, আমরা যখন ইয়েটা নিয়ে কাজ করব, হিট ক্যাপাসিটি নিয়ে কাজ করব, তখন দেখা যায় ডাটাটা ভুল আসে। তখন কোশ্চেন আসে যে এই থিওরিটা কি ঠিক কিনা, কিভাবে সে মানে এটা যে রেশিও কনস্ট্যান্ট এই থিওরির বেসে, এটা কিন্তু ট্রু। এক্সপেরিমেন্টালি আমরা দেখতে পাই যে কে সিগমা ট্রু এবং সিগমাটাও ট্রু। তখন কোশ্চেনটা ওঠে যে কে ভ্যালুটাকে, এই যে কে আছে, কেটাকে সে কিভাবে মেজার করলো। আমি কি তোমাদের পয়েন্টটা বোঝাতে পারতেছি? আমি একটা মিনিট একটু ইয়ে থেকে দেখাই, আমাদের লাস্ট স্লাইড এটা। ক্লাস আছে কিন্তু আরেকটা। আচ্ছা তাহলে আচ্ছা এটা এখানে শেষ করে দিই। আসলে বিষয়টা যেটা হলো যে এটা ডিটেইলের দরকার নাই, ওই থার্মাল কন্ডাক্টিভিটির তোমার চার্জ ক্যারিয়ার এবং ফ্লো এর একটা ব্যাপার আছে, বুঝছো? ওই দুইটাতেই তোমার এই হল কারেন্টটা রং করেছে, দুইজনের টাইমস তো দুটাতেই রং করেছে, একজনকে ওভার এস্টিমেট করে একজনকে লোয়ার এস্টিমেট করে। সো লাকিলি ওভার এস্টিমেট এবং লোয়ার এস্টিমেটের গুণের কারণে কন্ডাক্টিভিটি ভ্যালুটা ঠিক আছে, কিন্তু অন্য কোনো থার্মাল প্রপার্টি এই কলিশন থিওরি দিয়ে মেজার করা যায় না। কন্ডাক্টিভিটির মধ্যে শুধু একটা কেসে ওভার এস্টিমেট করেছে, একটা কেসে লোয়ার এস্টিমেট করেছে, আন্ডার এস্টিমেট করেছে, এই কারণে আমাদের টাইমসটা এখানে কন্ডাক্টিভিটিটা ঠিক রেজাল্ট দিচ্ছে আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে। স্যার রোল 19 একটু লেটে জয়েন করছিলাম। রোল 19? यस স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার রোল 8 অ্যাটেন্ডেন্স মিস করেছি। রোল 8 আর রোল 19 আরেকবার বলি যারা মিস আছে, রোল 6, 7, 14, 25, 26, 32, 35, 37, 40, 43, 44। ওকে, থ্যাংক ইউ সবাইকে।